সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনো একটি গোষ্ঠীকে বা কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য বা আগামীতে যে সরকারটি গঠিত হবে সেই সরকারের গুরুত্বপূর্ণ স্থানে বসানোর জন্য কি চেষ্টা চালিয়ে যাচ্ছেন? আমরা দেখলাম কিছুদিন ধরেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। এর মধ্যেই তার একটি সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে, যেটা তিনি বিদেশি একটি সংবাদ মাধ্যমকে দিয়েছেন, যেখানে তিনি নানান বিষয়ে কথা বলেছেন। তার এই কথার মধ্য দিয়ে ফুটে উঠেছে তিনি একটি রাজনৈতিক দল গড়ে ওঠার পেছনে তার যে উৎসাহ, তার যে প্রেরণা, তার যে মোটিভেশন, আরো নানান বিষয় রয়েছে, সেগুলোই আসলে তিনি উল্লেখ করেছেন। বিদেশি পত্রিকা ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে তিনি সাক্ষাৎকারটি দিয়েছেন। মূলত তিনি যে সুইজারল্যান্ডে গিয়েছিলেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে, সেখানেই তিনি এই ফিনান্সিয়াল টাইমসের যে বৈদেশিক বিষয়ক ভাষ্যকার রয়েছেন গিডেন রাখামান, তাকে তার পডকাস্টের জন্য তিনি এই সাক্ষাৎকারটি দিয়েছেন। পরবর্তীতে সেটি লিখিত আকারে প্রকাশ পায়। সেখানে তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন, শেখ হাসিনা সরকারের সময়কাল নিয়ে কথা বলেছেন, কোন পরিস্থিতিতে তিনি ক্ষমতা গ্রহণ করেছেন, কোন পরিস্থিতিতে দেশে অভ্যুত্থান হয়েছে, সেসব নিয়ে কথা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এবং যে বিষয়টিকে ঘিরে আমার মনের মধ্যে যে কয়েকটি প্রশ্ন তৈরি হয়েছে, এগুলোর আসলে জবাব কিভাবে মিলবে। শুরুতে তার বক্তব্যটি একটু শুনি। একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল করবে। এটা একটা সম্ভাবনা, এটা আমরা সবাই জানি। ছাত্ররাও বলছে, শুরুর দিক থেকে এটা নিয়ে বিভিন্ন ধরনের কনফিউশন থাকলেও আস্তে আস্তে কিন্তু যে তারা প্রকাশ করেছে যে তারা এই ফেব্রুয়ারির এই মধ্যেই তাদের রাজনৈতিক দলটি তারা ঘোষণা করবে, নাম টাম সব জানিয়ে দেবে। তো সেটা নিয়ে কথা বলছেন, কথা বলা পাপ না, কিন্তু আসলে কথার মধ্যে যে কথাগুলো আসলে উঠে এসেছে সেগুলোই আসলে কেন জানি এক ধরনের নতুন বার্তা দিচ্ছে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করেছে, তখন আমি 3 জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমরা জানি আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারপরে নাহিদ ইসলাম, মাহফুজ আলম ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদে রয়েছে। আমি বলেছিলাম যদি তারা দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্য কি করেছে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, তারা ভালো কাজ করছে। এখন ছাত্ররা বলছে কেন নিজস্ব দল গঠন করা হচ্ছে না, তারা একটা সুযোগ নেবে। এ কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তারা বলছে কোনো সুযোগ নেই, এমনকি সংসদে তাদের একটি আসনও থাকবে না। ছাত্ররা তার কাছে নাকি বলছে। কেন? কারণ কেউ তাদেরকে চেনে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাক্ষাৎকারে বলছেন ছাত্ররা নাকি তাকে বলছে যে তাদের দল করার কোনো সুযোগ নেই, কারণ তাদেরকে দেশের কেউ চেনে না, তারা একটি আসনে জয়লাভ করবে না। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে, বাংলাদেশের সব মানুষ তাদেরকে চেনে, তারা যা করতে চায় সেই বিষয়ে তাদেরকে একটা সুযোগ দিই, সুতরাং তারা এটা করবে। তিনি বলছেন দেশের মানুষ তাদেরকে চেনে এবং ছাত্ররা যা করতে চায় দেশের মানুষ তাদেরকে একটা সুযোগ দেওয়ার কথা ভাবছে। তিনি বলছেন যে সুতরাং এই রাজনৈতিক দলটি ছাত্ররা গঠন করবে। দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে, এটাও একটা বিপদ। তিনি আশঙ্কার কথা বলছেন, কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশের যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে। ছাত্ররা রাজনীতি করার সুযোগ রয়েছে, এটা তিনি নেওয়ার কথা বলছেন। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। তার একটি বিষয়ে তিনি আরো নানান বিষয়ে কথা বললেন। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কথাটি তিনি বললেন যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে এবং ছাত্ররা তার কাছে নাকি বলছে, তিনি এই ছাত্রদেরকে বলছেন যে তারা যেন রাজনৈতিক দলটি গঠন করে, কারণ দেশের মানুষ তাদেরকে চেনে, দেশের মানুষ তাদেরকে সুযোগ দিতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে জানেন যে দেশের মানুষ তাদেরকে সুযোগ দিতে চায়? তিনি কি এটা নিয়ে কোনো জরিপ করেছেন? তিনি কি কোনো মতামত নিয়েছেন? সব বাদ দিলাম, এটা আমার একটা প্রশ্ন। আরো একটা প্রশ্ন, একেবারে দেশের সর্বশ্রেণীর মানুষ
শ্রমিক, রাজনৈতিক দল, একেবারে রিক্সা চালক সবাই মিলে গণ অভ্যুত্থান করে, গণ অভ্যুত্থানের নেতৃত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দিয়েছেন, সেটা এক জিনিস, কিন্তু অভ্যুত্থানটা করেছে সারা দেশের মানুষ। এই দেশের মানুষ অভ্যুত্থান করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে। কেন বসিয়েছে? ছাত্রদের দলটি গঠন করার জন্য, বা ছাত্রদের দলটি গঠনের পেছনে উৎসাহ দেওয়ার জন্য। অনেকেই বলতে পারেন যে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ছাত্রদেরকে উৎসাহ দেয়, আপনার সমস্যা কোথায়? আমার সমস্যা অন্য জায়গায়। কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন হচ্ছে নিউ এজের সম্পাদক নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছিলেন, তিনি বললেন যে হচ্ছে তিনি নানান জায়গায় তার অদক্ষতার কথা বললেন, তিনি নানান জায়গায় পারছেন না, তার মানে রুটিন ওয়ার্কগুলো তিনি ঠিক মতো করতে পারছেন না, কিন্তু তিনি ছাত্রদেরকে ঠিক মতোই হচ্ছে রাজনৈতিক দল গঠনের জন্য উৎসাহ দিয়ে যাচ্ছেন। তিনি কি কারো প্রতি বিরাগ বা কারো প্রতি ক্ষোভের ক্রোধের জায়গা থেকে কি তিনি ছাত্রদেরকে বলছেন যে তোমরা রাজনৈতিক দল গঠন করো? একইভাবে আরো একটা প্রশ্ন, তিনি কি সরকার থেকে কি তাদেরকে সহায়তা করছেন? যেই ছাত্র জনতা, যেই রাজনৈতিক দল মিলে অভ্যুত্থান করে তাকে ক্ষমতায় বসিয়েছে, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র একটি দলকে উৎসাহ দেওয়াটা কি কোনোভাবে মানায়? প্রশ্ন আমার। কিছুদিন আগে আমরা দেখলাম তার উপদেষ্টা পরিষদে পুনর্বন্টন হয়েছে দায়িত্ব। ছাত্র উপদেষ্টাদের একজনকে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দেওয়া হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নানান কথা উঠে এলো, নানান জন নানান কথা লিখলো যে হচ্ছে ছাত্রদের যে দলটি তৈরি হচ্ছে, এই দলটি তৈরি করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা গুরুত্বপূর্ণ স্থান। সেজন্য তাকে হচ্ছে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি হচ্ছে অভ্যুত্থানকারী হিসাবে, অভ্যুত্থানের নেতা হিসাবে যিনি হচ্ছে এই উপদেষ্টা পরিষদে গেছেন, সরকারে গেছেন, সেই কারণে তাকে এই গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, এই মন্ত্রণালয় দেওয়া হয়েছে, যাতে তিনি এই দলটি গঠনের প্রক্রিয়াটি সহজভাবে করতে পারেন। আসলে কি তাই? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমার প্রশ্ন। এই যে নানানজন নানান নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি এখন আর নিরপেক্ষ আছেন? তিনি কি কোনোভাবে বিএনপিকে উৎসাহ না দিয়ে, জামাতকে উৎসাহ না দিয়ে, বা অন্যান্য আরো রাজনৈতিক দলকে উৎসাহ না দিয়ে শুধুমাত্র শিক্ষার্থীদের রাজনৈতিক দলকে উৎসাহ দেওয়ার কি কোনো দায়িত্ব নিয়েছেন? বা এইরকম কোনো একজন নিরপেক্ষ সরকারের উপদেষ্টা হিসাবে, বা যিনি সবার মতের ভিত্তিতে বসেছেন, সেই উপদেষ্টা কি এরকম এই একটি পার্টিকুলার দলকে এরকম এই উৎসাহ উদ্দীপনা দিতে পারেন? আরো একটা বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি এখন সরকার প্রধান, তিনি যা বলবেন তার আমলারা, তার সরকারি কর্মকর্তারা সেটা শুনবেন। কিছু কিছু জায়গায় বিচ্যুতি হইতে পারে, কিন্তু কথাগুলো শুনবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলবেন আমি এই দলটিকে তৈরি হওয়ার পেছনে উৎসাহ দিচ্ছি, তখন ধরেন কোনো এক জেলার ডিসি, সে অতি উৎসাহী হয়ে কি ছাত্রদের এই দলকে তার পক্ষ থেকে কিছু সহায়তা করবে না? তাহলে কি একটা সরকারি প্রক্রিয়ার মধ্য দিয়েই কি এই শিক্ষার্থীদের এই রাজনৈতিক দলটি গঠিত হচ্ছে? অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে বক্তব্য, এই যে ফিনান্সিয়াল টাইমসে তিনি যে হচ্ছে সাক্ষাৎকার দিয়েছেন, যে কথা বলেছেন, সেই কথাতে কিছুটা বার্তা পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা আশঙ্কা করে একটা বক্তব্য দিয়েছেন যে হচ্ছে সরকার যদি নিরপেক্ষতা হারিয়ে ফেলে, সরকার যদি নিরপেক্ষ না থাকে, সেক্ষেত্রে সরকার পাল্টানোর প্রয়োজন হইতে পারে, বা এই সরকারকে দিয়ে নির্বাচন কন্ডাক্ট করানো হবে না, অন্য সরকার দিয়ে মানে নিরপেক্ষ সরকারকে দিয়ে নির্বাচন কন্ডাক্ট করা হতে পারে। এই যে ডক্টর মোহাম্মদ, এর কিছুদিন পর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সাক্ষাৎকারটি প্রকাশ পেল, এর মধ্য দিয়ে সরকারের কি নিরপেক্ষতা নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠবে না? সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে দিয়ে কি নির্বাচন হচ্ছে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো কি মেনে নেবে? এই জায়গায় সরকারের বৈধতা, একটা বড় ধরনের বৈধতা ঠিক না, মানে সরকারের গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে, যেখানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এটা ফেস করতে হবে, একদম স্ট্রংলি ফেস করতে হবে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা যে হচ্ছে তিনি যে তার এই যে উৎসাহ, কারণ তার এই উৎসাহটা এক ধরনের সরকারি সহায়তা বলে অনেকেই মনে করবে। তিনি কোনোভাবে কি এই কথা এভাবে উৎসাহ দিতে পারেন কিনা? একই সঙ্গে তার উপদেষ্টা পরিষদে যে তিনজন উপদেষ্টা রয়েছেন,
তাদেরকে তিনি ইঙ্গিত করেছেন, তাদেরকে তিনি বলেছেন রাজনৈতিক দল গঠনের, তার উপদেষ্টা পরিষদের থেকে, একটা নিরপেক্ষ সরকারের উপদেষ্টা পরিষদের থেকে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারকে হটিয়ে সারা দেশের জনমানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সরকার হচ্ছে ক্ষমতায় বসেছে, সেই সরকারকে নিজেদের স্বার্থে একটা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে যেতে পারে? বা সেই সরকারে বসা, যেখানে এতগুলো মন্ত্রণালয়ের মধ্যে মাত্র 23 জন উপদেষ্টা, তার মধ্যে 3 জন একটা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে যুক্ত হতে পারে? কখনোই হতে পারে না। বাংলাদেশের মানুষের বেতন খেয়ে কোনো উপদেষ্টা তার নিজের রাজনৈতিক দল গঠন করতে পারে না। আপনারা যদি সেটা করে থাকেন, নিজেদের নীতি বিক্রি করেছেন, একদম নীতি হারিয়ে ফেলেছেন, এখনই আপনাদের পদত্যাগ করা উচিত। যদি ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি এই প্রক্রিয়ার মধ্যে সামিল থাকেন, যদি এই প্রক্রিয়ায় তিনি উৎসাহ দিয়ে থাকেন, তারও পদত্যাগ করা উচিত। এই একটি কারণেই পদত্যাগ করা উচিত। কেননা আপনি আপনার রুটিন ওয়ার্ক করতেও হিমশিম খাচ্ছেন। আপনি সব বাদ দিলাম, এই যে জুলাই অগাস্ট আন্দোলনে যে বা এই যে অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদেরকে পর্যন্ত তাদের প্রাপ্যটা এখন পর্যন্ত যে ঘোষণাটা দিয়েছেন সেটা বুঝিয়ে দিতে পারেননি, কারণ আপনার সরকারের দুর্বলতার কারণে। কিন্তু আপনি ঠিকই ছাত্রদের রাজনৈতিক দলটি তৈরি হওয়ার প্রক্রিয়ার মধ্যে যুক্ত হচ্ছেন, যুক্ত না হলেও উৎসাহ দিচ্ছেন, তাদেরকে ফোর্স করছেন যে হচ্ছে তোমরা রাজনৈতিক দলটি গঠন করো। কেন? এই রাজনৈতিক দলটি গঠন হইলে আপনার কি লাভ হবে? বা আপনার এই পরামর্শ ছাড়া বা সরকারের এই সহায়তা ছাড়া কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি কি দলটি গঠন করতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে এখানে সরকারের ইনভলভমেন্ট কেন? এটা কি সেই সরকার যে হচ্ছে একটা রাজনৈতিক দলের, নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের পারপাস সার্ভ করবে? কখনোই না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটি তার নিরপেক্ষতা, তার গ্রহণযোগ্যতা আরো কমিয়েছে। এখন রাজনৈতিক দলগুলো কিভাবে এটাকে রিয়েক্ট করে, এটা নিয়ে কিভাবে বক্তব্য দেয়, সেটাই দেখার বিষয়। কেন জানি মনে হচ্ছে নির্বাচনের আগে নতুন কোনো সরকার আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এইসব ভুল বক্তব্যের কারণে, ভুল এই কথাবার্তার কারণে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।